হ্যালো এভরিওয়ান, সকলকে গুড ইভিনিং। তোমরা যারা যারা এসএসসি গ্রুপ সি ডির প্রিপারেশন নিচ্ছ, এই অগ্নি সিরিজটা কিন্তু তাদের জন্য একদম তোমাদের জিকেতে আশা করছি এই সিরিজটা কমপ্লিট করলে আর কোনো সমস্যা থাকবে না। সেইভাবেই কিন্তু করানো হচ্ছে। তুমি প্রথম থেকে ক্লাসগুলো দেখো, আশা করি ভালো লাগবে। যাই হোক, টোটাল 20 থেকে 25টা ক্লাস হবে এই সিরিজে। তো আজকে প্রায় 7 নাম্বার ক্লাস এনভায়রনমেন্টের ওপরে। ঠিক আছে, আমরা আমাদের টোটাল 3টে ক্লাস হবে, যার মধ্যে একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখো। প্রথম ক্লাসে আমরা এমসিকিউ আলোচনা করেছিলাম এবং জাস্ট একটু থিওরি শুরু করেছিলাম। ঠিক আছে, জানি এখন থিওরি পড়তে ভালো লাগবে না, কিন্তু তোমাদের কাছে 45 থেকে 50 দিন আছে, একটাই শুধু থিওরি ক্লাস নেব। ঠিক আছে, প্রয়োজন এটা, কারণ এনভায়রনমেন্টের কিছু টপিক আছে যেগুলো বোঝানো কিন্তু দরকার আছে। ক্লিয়ার? এর পরের দিন আরেকটা ক্লাস আসবে, সেখানে এমসিকিউ আলোচনা হবে, ব্যাস এনভায়রনমেন্ট কমপ্লিট। এর বাইরে থেকে কোশ্চেন হওয়ার চান্স নেই। ঠিক আছে, তো আমি কি বলেছিলাম, আমি আগের দিনই আলোচনা করতে গিয়ে বলেছিলাম প্রথমত হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ কি। এটা আমি অলরেডি আলোচনা করেছি, পরিবেশ কাকে বলে। ঠিক আছে, আবার একটু রিকল করে দিই। পরিবেশ কিছুই না, একটা জীবের বেঁচে থাকার জন্য তার আশেপাশে যে জড় এবং সজীব উপাদান যার ওপর তোমার নির্ভর করে সেই জীবটা বেঁচে থাকে, তাকে কি বলা হয়? পরিবেশ বলা হয়। ঠিক আছে, তারপর আমরা দেখেছি কি বাস্তুবিদ্যা কি জিনিস। বাস্তুবিদ্যা যেটাকে আমরা কি বলছি? ইকোলজি বলছি। ঠিক আছে, ইকোলজি একটা গ্রিক শব্দ, কোথা থেকে এসছে, কিভাবে, সেগুলো আলোচনা করেছি। এবং আমরা দেখলাম যে একজন জার্মান জীববিজ্ঞানী, নাম হচ্ছে হেকেল, তিনি কিন্তু এই বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটা প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, বাস্তুবিদ্যা জিনিসটা কি সেটাও আমি তোমাদের বুঝিয়েছি। বাস্তুবিদ্যা কিছুই না, পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক তাকে বলা হয় বাস্তুবিদ্যা। মানে যে বিদ্যায় আলোচিত হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা। পরিবেশের সাথে জীবের সম্পর্ক যেখানে অধ্যয়ন করা হয় তাকে বলা হয় বাস্তুবিদ্যা। একদম এইভাবে কোশ্চিন দেবে কিন্তু। বলো, পরিবেশের সাথে জীবের সম্পর্ক যেখানে অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়? তখন তোমাকে বলতে হবে সেটাকে বাস্তুবিদ্যা বলা হয়। অনেক ক্লোজ অপশন থাকবে, বাস্তুতন্ত্র বলা হয়, পরিবেশ বলা হয়, এরকম অপশন থাকবে। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই আগের দিনের ক্লাসটা কিন্তু দেখো। তারপর আমরা আলোচনা করেছিলাম কি বাস্তুতন্ত্র কি জিনিস। দেখো, শুধু এমসিকিউ পড়ে ঠিক আছে চাকরি কোনোদিনও হবে না। হয়তো আউট অফ 60 তুমি হয়তো 40-45 পেতে পারো, 40 পেতে পারো, কিন্তু একটু ভালো করে গুছিয়ে না পড়লে ওই টপ অফ দ্য লাইন হওয়া যাবে না। আর যদি টপের দিকে না থাকো, তাহলে রাজ্যের যা অবস্থা, সব চোরগুলোই সিট নিয়ে নেবে। ঠিক আছে, চাকরি এমনিও হবে না। তাই টপে থাকতে গেলে 20-তে 20 তুলতে হবে। আর এই অগ্নি সিরিজ থেকে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 20-তে 20 পাবে। সেইভাবেই আমি করাচ্ছি, একটু দেখো তাহলে বুঝবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাস্তুতন্ত্র কি জিনিস এটা আমরা আগের দিন আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাস্তুতন্ত্রের কি উপাদান রয়েছে। আচ্ছা, আমি বলে দিই, যারা আমার ক্লাসটা এই সিরিজটা দেখো লাইভ, তোমরা দেখেছো নিশ্চয়ই যে একটু লাইভ স্ট্রিম কেটে যাচ্ছে, সমস্যা হচ্ছে কিছু টেকনিক্যাল। তো 2-1 দিন এই রেকর্ড হবে, তারপর সমস্যাটা মিটে গেলে আমরা লাইভ করবো আবার। তো 4 নাম্বার টপিক যেটা, সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান। এটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো সেক্ষেত্রে বাস্তুতন্ত্র, তাই তো, তন্ত্র এই শব্দটা তোমার বলবে, তোমরা কমেন্ট সেকশনে বলবে। কালকেও আমি বলে দিয়েছি যে বাস্তুতন্ত্র এই শব্দটা প্রথম কে ব্যবহার করে। ঠিক আছে, এটা কে ব্যবহার করে? তাহলে বাস্তুতন্ত্রের উপাদান যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব? আমরা দেখব একদিকে রয়েছে সজীব উপাদান, ঠিক আছে, আরেকদিকে হচ্ছে নির্জীব উপাদান বা জড় উপাদান। তাহলে জড় উপাদান। এবার সজীব উপাদান যেটা, এটাকে মেনলি দুভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা হচ্ছে তোমার স্বভোজী। ঠিক আছে, স্বভোজী সাধারণত যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, যেমন যেমন সবুজ উদ্ভিদ। ঠিক আছে, তার মানে সবসময় যে সবুজ উদ্ভিদই হবে তা কিন্তু নয়। কিছু ব্যাকটেরিয়া, কিছু ছত্রাক, কিছু জীবেরও নিজেরাই কিন্তু
খাদ্য তৈরি করতে পারে কিছু কিছু জীবেরা। তো সেগুলো ব্যতিক্রম, সেগুলো আমরা যাবো না। মেনলি স্বভোজীকে বলা হয় কি, সবুজ উদ্ভিদকে বলা হয় স্বভোজী। আরেকটা হয় সেটা হচ্ছে পরভোজী। পরভোজী মানে যারা খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ যেমন আমি আমি খাদ্য মানুষ, আমি কিন্তু খাদ্য তৈরি করতে পারি না, নিজের দেহে খাদ্য তৈরি করতে পারি না। আমার খাদ্যের জন্য ডিপেন্ড করতে হয় অন্যের ওপর। সে আমি মুরগি খাই, নাকি আলু খাই, নাকি শাক পাতা খাই, আমাকে অন্যের উপর ডিপেন্ড থাকতে হচ্ছে। তাহলে এখানে এইটাকে আমরা ভাগ করতে পারবো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে খাদক, ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার পরজীবী। পরজীবী, ঠিক আছে। খাদক মানে যারা খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ড থাকে। এইটাকে আবার ভাগ করা হয়েছে কে কোন ধরনের খাদ্য খাচ্ছে তার উপর। একটা হচ্ছে কি প্রথম শ্রেণীর খাদক, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, আর হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক। প্রথম শ্রেণীর খাদক যারা কি করবে, যারা তোমার সবুজ উদ্ভিদ, যারা সবুজ উদ্ভিদ, ঠিক আছে, এদের খাবে, তাদের বলা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। তাহলে যদি বলি গরু ছাগল, এইভাবে এক্সাম্পল দেবে যে গরু ছাগল এগুলো কোন শ্রেণীর খাদকের মধ্যে পড়ে, এনভায়রনমেন্টের কোশ্চিন, তখন তোমাকে বলতে হবে যে এটা প্রথম শ্রেণীর খাদক। আবার এই গরু ছাগলকে যারা খাচ্ছে সেটাকে আমরা কি বলছি, দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার অনেক সময় তৃতীয় শ্রেণীর খাদকও গরু ছাগলকে খায়। তা সেক্ষেত্রে এখানে আমি দ্বিতীয় শ্রেণীর খাদক যদি বলি, আমি ধরো মানুষ, মানুষ কিন্তু সর্বভূক, মানুষ সবকিছু খায়, ঠিক আছে। ধরো আমি এখানে ধরলাম তোমার এই গরু ছাগল হতে পারে, ধরো একটা আমি ফর এক্সাম্পল আমি বলছি, ধরো একটা ফড়িং যে ঘাস খায়, ঠিক আছে, ফড়িং, ঠিক আছে, সেটা কে খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে। তাহলে ব্যাঙ হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার ব্যাঙটাই খাচ্ছে কি সাপ খেয়ে নিচ্ছে, সাপ হচ্ছে কি তৃতীয় শ্রেণীর খাদক। আবার সাপটাকে পাখি খেয়ে নিচ্ছে, অনেকে মানুষে খেয়ে নিচ্ছে, ওগুলো সর্বোচ্চ শ্রেণীর খাদক। তো এইভাবে ভাগগুলো আছে, ঠিক আছে। পরজীবী মানে হচ্ছে সমস্ত বিয়োজক গুলো। বিয়োজক মানে যারা পচা গলা দেহকে, ঠিক আছে, মাটিতে মেশাতে সাহায্য করে এবং বডি থেকে বা পচা গলা ছেড়ে উদ্ভিদ হোক বা জীব হোক, সেখান থেকে দেহ রস রস শোষণ করে তারা বেঁচে থাকে। তো এরাও কিন্তু খাদ্যের জন্য সেই বডিগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকে, তাই এগুলোকে বলা হয় পরজীবী। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখো এইটা কেন আমরা বুঝবো, তোমাদের মনে হতে পারে স্যার এইগুলো কেন বুঝবো, বলো তো অক্সিজেন এটা পরিবেশের কোন উপাদানের মধ্যে পড়ে। এবার হচ্ছে কোশ্চিন, এই রকম কোশ্চিন দেবে, বলো অক্সিজেন কোন উপাদানের মধ্যে পড়ে, তুমি বলবে জড় উপাদান। অপশন তুমি সেখানে জড় উপাদান পাবেই না, জৈব উপাদান, অজৈব উপাদান, এরকম ভাবে অপশন থাকবে, ঠিক আছে, ভৌত উপাদান। তাহলে তোমাকে তখন বলতে হবে কি, তাহলে এক হচ্ছে অজৈব উপাদান আর হচ্ছে জৈব উপাদান। জড় উপাদানকে আবার ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অজৈব উপাদান উপাদান, আরেকটা হচ্ছে জৈব উপাদান, আরেকটা হচ্ছে ভৌত উপাদান। দেখো এই ক্লাস করবে আর তুমি হেল্প পাবে না, পরীক্ষা হলে প্রশ্ন হবে না, হতে পারে না, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। শুধু মন দিয়ে ক্লাসটা পড়ো, যদি ভালো স্কোর করতে হয় তুমি যেখানেই পড়ো, যে স্যারের কাছেই পড়ো, কিচ্ছু হয়ে যায় না, কিন্তু এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। ওই দুই একটা এমসিকিউ, 1 ঘন্টায় 19টা 20টা এমসিকিউ কাজ হবে, ঠিক আছে। অজৈব উপাদান বলতে কোনগুলো, যেমন অজৈব উপাদান যদি বলি অক্সিজেন, যেমন নাইট্রোজেন, ঠিক আছে, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, বাতাসের বিভিন্ন গ্যাস, এগুলো কি অজৈব পদার্থ। O2 কিসের মধ্যে পড়বে, অজৈব উপাদানের মধ্যে পড়বে। জৈব উপাদান মানে বিভিন্ন প্রোটিন, যেমন ধরো কার্বোহাইড্রেট, যেমন ধরো কার্বোহাইড্রেট, ঠিক আছে, যেমন ধরো প্রোটিন, যেমন ধরো ফ্যাট, যেমন ধরো ভিটামিন, এগুলো কি, এগুলো জৈব উপাদান। ভৌত উপাদানের মধ্যে কোনগুলো পড়বে, যেমন উষ্ণতা, ঠিক আছে, যেমন আর্দ্রতা, এগুলো কি, এগুলো হচ্ছে জড় উপাদান বাট ভৌত উপাদান। ক্লিয়ার, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। জল, বায়ু, সৌরতাপ, তাহলে জল এখানে লিখতে পারি জল, বায়ু, সৌরতাপ প্রভৃতি, ঠিক আছে। ওকে, তো এবার এবার তুমি এই অপশনগুলো মনে রাখবে কিন্তু, ঠিক আছে। এইভাবে ডাইরেক্ট কোশ্চিন দেয়, অনেকে ছেলেমেয়েরা বুঝতেই পারে না, ভাবে হয়তো জড় উপাদান, কিন্তু জড় উপাদান অপশনই থাকে না। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে দেখো বাস্তুতন্ত্র মানে কি, বাস্তুতন্ত্র মানে একটা সিস্টেম, একটা পদ্ধতি
যার মাধ্যমে তুমি আমি সকলেই বেঁচে আছি। ঠিক আছে, যেমন ধরো আমাদের ডেইলি লাইফের পদ্ধতি কি, সকালবেলা উঠবো, উঠে বাথরুমে যাব, টয়লেট করব, ঠিক না, দাঁত মাজবো, তারপর খাবো, খাওয়া দাওয়া করবো, তারপর কিছু কাজ করব, দেন ঘুমাবো। এটা একটা সিস্টেম। তুমি এই সিস্টেমটাকে ব্যতিক্রম করতে পারবে? এমন হতে পারে যে তুমি 10 বছর ঘুমালে না, বা এমন হতে পারে তুমি 20 দিন টয়লেট করলে না, তাহলে কি তুমি বাঁচবে? বাঁচবে না। তার মানে একটা পদ্ধতি, একটা নির্দিষ্ট অ্যালগোরিদম, একটা নির্দিষ্ট সিস্টেম, যে সিস্টেমে তুমি তোমার কাজগুলো করো বা তুমি বেঁচে আছো। ঠিক তেমনি ভাবে এই পরিবেশের মধ্যেও এই জড় উপাদান এবং সজীব উপাদানগুলো পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একটা সিস্টেম পরিচালনা করছে, সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। আগের দিনে ক্লাসটা অবশ্যই দেখো, লাস্টের দিকে, প্রথম দিকে এমসিকিউ আলোচনা হয়েছে, লাস্টের দিকে থিওরি আলোচনা হয়েছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার হচ্ছে? এবার যদি আমি বলি বাস্তুতন্ত্রের এটা উপাদান বললাম। যদি বলি বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ, তাহলে আমি এটাও নোট করে নিই। তাহলে এখানে আমি লিখবো কি, নেক্সট পয়েন্ট, বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ কি দেখবো আমি? ঠিক আছে, কি দেখবো? তাহলে শ্রেণী বিভাগ যদি আমি দেখি, এটাও দেখে নিই কি জিনিস, এটা কার ছাড়বো কেন। বাস্তুতন্ত্রের তোমার শ্রেণী বিভাগ। ওকে, বাস্তুতন্ত্র শ্রেণী বিভাগ মানে দেখো, তাহলে এইরকম প্রণালী রয়েছে দুটো জায়গায়। এক হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, আরেকটা হতে পারে জলজ বাস্তুতন্ত্র, তাই তো? জলজ বাস্তুতন্ত্র, এর বাইরে কি কোনো বাস্তুতন্ত্র হতে পারে? হতে পারে না। মহাকাশের বাস্তুতন্ত্র কি আছে আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? সেখানে কোনো আদৌ এলিয়েন আছে, তার জীব আছে, সেগুলো আমাদের জানার দরকার নেই। আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে দুটো জায়গাতে, হয় জলে আর না হলে স্থলে। তাই স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে যদি আমি দেখি, তাহলে আমি কি কি পাবো? যেমন ধরো আমি পেয়ে যেতে পারি যেমন বনভূমির বাস্তুতন্ত্র, তাই না? এটা হতে পারে বনভূমির বাস্তুতন্ত্র। আর কি বাস্তুতন্ত্র হতে পারে? আর কি হতে, তৃণভূমির বাস্তুতন্ত্র, মরুভূমির বাস্তুতন্ত্র। তাহলে হতে পারে তৃণভূমির বাস্তুতন্ত্র। ওকে, হতে পারে কি হতে পারে? মরুভূমির বাস্তুতন্ত্র। হতে পারে তুন্দ্রা অঞ্চলের বাস্তুতন্ত্র। তাই কিনা? ক্লিয়ার কিনা বলো একটু, ক্লিয়ার কিনা? ওকে, এই বাস্তুতন্ত্রগুলো হতে পারে। জলভাগের মধ্যে হতে পারে, একটা হতে পারে সামুদ্রিক বাস্তুতন্ত্র, তাই না? তাহলে একটা হতে পারে সামুদ্রিক বাস্তুতন্ত্র, মানে নোনা জলের বাস্তুতন্ত্র বলতে পারি এটাকে। নোনা জলে কি সব মাছ বাঁচবে? বাঁচবে না। সবাই কি থাকতে পারবে? পারবে না। তোমাকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিলাম, অগাধ জল, তুমি খেতে পারবে? পারবে না, তাই না? তাহলে সামুদ্রিক বাস্তুতন্ত্র সেখানকার একটা আলাদা সিস্টেম। একটা হয় দেশীয় নদী বাস্তুতন্ত্র, মানে সরি, স্থলভাগের নদীর বাস্তুতন্ত্র কিনা? হতে পারে। আর হতে পারে তোমার মোহনা বা খাড়ি অঞ্চলে বাস্তুতন্ত্র। মোহনা বা বদ্বীপ অঞ্চলে, যেটা নদীর মোহনা, বদ্বীপ অঞ্চলের বাস্তুতন্ত্র। এটা কেন করলেন স্যার? কারণ এখানে মিষ্টি জল আর নোনা জল দুটোরই মিক্স থাকে, দুটোরই মিক্স আপ থাকে, তাই না? একটা সময় নোনা জল আসে, একটা সময় মিষ্টি জল থাকে। এরকম হতে পারে, কিছু ক্ষেত্রে মিষ্টি জল থাকে, কিছু ক্ষেত্রে নোনা জল থাকে, তাই না? ইলিশ মাছ যেমন, সে ডিম দেওয়ার সময় নদীতে চলে আসে। তো এই যে বাস্তুতন্ত্র যদি আমি দেখি, তাহলে এইভাবে জলজ বাস্তুতন্ত্রকে কিন্তু
ভাগ করা হয়েছে। এবার সামুদ্রিক বাস্তুতন্ত্র যেটা, ঠিক আছে, সামুদ্রিক, এটা হতে পারে কি, এটা হতে পারে গভীর জলের বাস্তুতন্ত্র। এটা দুটো ভাগ আছে আবার, একটা হচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, একদম অনেক ডিপে, যেখানে অন্ধকার, সানলাইট পৌঁছাচ্ছে না, সেখানে এখনো পর্যন্ত কি কি জীব আছে সেগুলো এখনো সব সব কিন্তু সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। তো সেক্ষেত্রে গভীর জলের বাস্তুতন্ত্র একটা, আবার অগভীর জলের বাস্তুতন্ত্র একটা, তাই না? অগভীর মানে সমুদ্রের উপর ভাগে, যেখানে সানলাইট পৌঁছাতে পারে মোটামুটি তোমার ওই 18 মিটার পর্যন্ত, 18 থেকে 25 মিটার পর্যন্ত সানলাইট পৌঁছাতে পারে। তো সেখানে একটা ইয়ে থাকে আলাদা। ক্লিয়ার? আশা করি বলতে পেরেছি। স্থলভাগে নদীর যেটা, স্থলভাগে নদী, তাহলে একটা হতে পারে আবদ্ধ, আবদ্ধ জলের বাস্তুতন্ত্র, মানে লেক, সেই জলটা নড়ছে না, এক জায়গায় থাকতে, তাই না? আবার হতে পারে উন্মুক্ত জল। উন্মুক্ত জল মানে নদীর স্রোতের সাথে বয়ে যাচ্ছে, অল টাইম ক্লিন জল। ক্লিন বলতে নদীর অল টাইম স্রোত কাজ করছে। তাহলে স্রোতযুক্ত অঞ্চলের বাস্তুতন্ত্র, স্রোত অঞ্চলের বাস্তুতন্ত্র এরকম হতে পারে। হতে পারে কি না, কিচ্ছু না, এত ডেটা নেওয়ার দরকারই নেই, জাস্ট বোঝো কি এখানে মুখস্থ করা কি আছে। বাস্তুতন্ত্রের দুটো ভাগ হতে পারে, হয় জলভাগে না হলে স্থলভাগে। জলভাগে যদি হয় তাহলে জলভাগ বলতে আমরা কি বুঝি, হয় নদী না হলে সমুদ্র। সমুদ্র বলতে আমরা কি বুঝি, হয় গভীর না হলে অগভীর, ব্যাস। স্থলভাগে নদী বলতে কি বুঝি, হয় এক জায়গায় আবদ্ধ, যেটা আমরা লেক বলি, আর না হলে উন্মুক্ত মানে স্পিডে বেয়ে যাচ্ছে স্রোত, ব্যাস। স্থলজ বাস্তুতন্ত্র বলতে আমরা কি বুঝি, এটা নালে এটা নালে এটা নালে এটা। বোঝা গেছে? ক্লিয়ার কিনা বলো? ওকে, হয়েছে? এবার হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে 6 নাম্বার, ইকোটোন কি জিনিস। ইকোটোন, একদম তোমরা দেখবে পরিবেশের যখন নর্মালি 20 থেকে 25টা ক্লাস হয়, সেখানে একটা ক্লাসে বোঝাচ্ছি মানে আমি অনেকটাই ওপর দিয়ে পড়াচ্ছি, কারণ একটা বা দুটো কোশ্চেন আসবে, কিন্তু আমি গ্যারান্টি প্রত্যেকটা পরিবেশের প্রত্যেকটা টপিক আমি কভার করছি, যেগুলো থেকে প্রশ্ন হয়, আরো আছে সেগুলো আলোচনা করব। তো সেক্ষেত্রে ইকোটোন যদি আজকে শেষ না হয় তো পরের দিন আরেকটা ক্লাস এক্সট্রা বাড়িয়ে দেবো, তাও ভালো, কিন্তু মেন মেন টপিকগুলো আলোচনা করতে হবে। ইকোটোন কি জিনিস? ইকোটোন মানে হচ্ছে, ধরো এটা একটা বাস্তুতন্ত্র এবং এখানে আরেকটা, তার পাশে আরেকটা বাস্তুতন্ত্র, ঠিক আছে, হতে পারে। দেখা যাচ্ছে এটা বনভূমির বাস্তুতন্ত্র, একটু আগে বুঝলাম আমি, বনভূমির বাস্তুতন্ত্র, ঠিক আছে। আর হতে পারে এটা মরুভূমির বাস্তুতন্ত্র, যে এই পাশে বনভূমি আছে, এখানে মরুভূমি, হতে পারে কিনা। একটু আগে দেখলাম যে স্থলভাগে বাস্তুতন্ত্র কত প্রকার হয়, হয়তো। দেখো এই জন্যই এগুলো বোঝা, মানে বিষয়টা হচ্ছে ওই রকম, এগুলো কেন বোঝা হয়, জিনিসটা না বুঝলে অ্যান্সারটা কিন্তু আমি ঠিকঠাক করতে পারবো না, বিষয়টা ক্লিয়ার থাকতে চাই। তাহলে এই যে দুটো পয়েন্ট যেখানে মিক্স হয়ে গেল, এই পয়েন্টটা এখানে, এবার তুমি বলো কি বাস্তুতন্ত্র দেখা যাবে, এখানে বনভূমির দেখা যাবে নাকি মরুভূমির? তাহলে এখানে মিক্স দেখা যাবে, তাই না? এই অঞ্চলটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ইকোটোন। ইকোটোন, তাহলে ইকোটোন কথার অর্থ হচ্ছে যেখানে, যেখানে দুটি বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র মিলিত হয়, মিলিত হয়, তাকে, তাকে ইকোটোন বলে, ইকোটোন বলে। তাহলে পরীক্ষা আসতে পারে, যেখানে দুটি বাস্তুতন্ত্র মিলিত হয় তাকে কি বলা হয়, তাহলে তোমরা তখন কি লিখবে, লিখবে ইকোটোন বলে, ঠিক আছে। এবার হচ্ছে ইকোটোন তো স্যার জানি, এবার ধরো তোমাকে প্রশ্ন দিয়েছে যে বাস্তুতান্ত্রিক দিক থেকে সমধর্মী এবং ক্ষুদ্রতম বাস্তুতান্ত্রিক ভূদৃশ্যকে কি বলে। সমধর্মী, সমধর্মী
এবং বাস্তুতান্ত্রিক সমধর্মী এবং বাস্তুতান্ত্রিক সাদৃশ্য ভূগাঠনিক অংশকে কি বলে? ধরো পরীক্ষায় দিয়েছে, অপশন দিয়েছে ইকোটোন, ইকোটোপ, এভাবে অপশন দিয়েছে। তাহলে আমি না জানি কিভাবে বুঝবো? তাহলে সমধর্মী মানে বাস্তুতান্ত্রিক দিক থেকে সমধর্মী এবং ক্ষুদ্রতম বাস্তুতান্ত্রিক, এটা ক্ষুদ্রতম বলতে ভুলে গেছি, ক্ষুদ্রতম বাস্তুতান্ত্রিক সাদৃশ্য ভূগাঠনিক অংশকে কি বলে? তাহলে অংশকে আমরা বলি ইকোটোপ। পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে ইকোটোপ এর ধারণা কে দিয়েছিল? বলো দেখি। ওই দুই একটা টুংটাং উপর দিয়ে কোশ্চেন করে ভাবছো আমি সব অ্যান্সার করে আসতে পারবো, ভুল ভাবছো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? ইকোটোপের ধারণা কে দিয়েছিল? তাহলে ইকোটোপের ধারণা 1936 সালে টি সরেনসেন কে 1936 সালে টি সরেনসেন এর ধারণা দিয়েছিল। am I clear? আশা করি ক্লিয়ার। ঠিক আছে, টি সরেনসেন দিয়েছিল। এবার দেখো, এবার নেক্সট পয়েন্ট আলোচনা করব আমরা, কি সেটা হচ্ছে বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ মানে কি? একটু আগে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল থাকে, তাই না? বা খাদ্য জাল, এই দুটো। আচ্ছা, খাদ্য শৃঙ্খল বলিনি, সরি, খাদ্য জাল কি জিনিস একটু বুঝে নাও, তারপর আমি ওটা বলছি। তাহলে খাদ্য শৃঙ্খল মানে হচ্ছে যে শৃঙ্খল আকারে তোমার খাদক নির্ভরশীল থাকে, তাকে বলা হচ্ছে কি? খাদ্য শৃঙ্খল। যেমন ধরো এখানে রয়েছে একটা গাছ, বা এখানে ধরো ঘাস রয়েছে, বা আমি বলতে পারি এটা উৎপাদককে খাচ্ছে কে? উৎপাদককে খাচ্ছে ধরো ফড়িং। ঠিক আছে, ফড়িংকে কে খাচ্ছে? ফড়িংকে খাচ্ছে তোমার ধরো ব্যাঙ, তাই না? আচ্ছা, ব্যাঙকে কে খাবে? সাপকে কে খাবে? সাপকে খেতে পারে, যদি 16 ভাগে দেখি তাহলে সেক্ষেত্রে ধরো ঈগল, পাখি। ওকে, আবার পাখিকে খেয়ে নিতে পারে মানুষ বা বাঘ, হতে পারে, তাই না? তাহলে একটা শৃঙ্খল, দেখো একটা শৃঙ্খল না, এটাকে আমরা কি বলছি? খাদ্য শৃঙ্খল। অর্থাৎ যে শৃঙ্খল আকারে বা যে সারিবদ্ধ আকারে খাদক একে অপর উপর নির্ভরশীল থাকে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। এবং অনেক সময় এমনও হতে পারে এটা ছড়িয়ে যেতে পারে। যেমন ধরো ফড়িংকে এখান থেকে খেতে পারে পাখি, খেতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় কি হতে পারে? বড় আকৃতির ব্যাঙ কোনো ছোট আকৃতির পাখিকে খেতে পারে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। আবার ধরো কোনো সাপ পাখির বাচ্চা খেয়ে নিচ্ছে। তার মানে অনেক সময় জালের মতো এটা ছড়িয়ে যেতেও পারে এইভাবে। ঠিক আছে, মানে সুনির্দিষ্ট শৃঙ্খল থাকবে তা কিন্তু নয়। তাই এটাকে বলা হচ্ছে খাদ্য জাল আর খাদ্য শৃঙ্খল। তো এটাও আমরা একটু নোট করে নিই, কি জিনিস? খাদ্য জাল, এটাও আমরা বুঝলাম, এবং খাদ্য শৃঙ্খল, তাই না? এটাও বুঝলাম। এবার দেখো, এই যে খাদ্য, এই যে খাচ্ছে, উৎপাদককে খেলো কে? ফড়িংকে খেলো কে? ব্যাঙকে খেলো কে? সাপ। কেন খাচ্ছে তারা পুষ্টির জন্য, তারা বেঁচে থাকার জন্য। আজকে আমি ভাত খেলাম, কেন খেলাম? কারণ আমার কার্বোহাইড্রেট দরকার, নাহলে আমার শরীর ঠিক থাকবে না, তাই না? আজকে আমার প্রোটিন দরকার, ফ্যাট দরকার, দ্যাটস ওয়াই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমরা খাদ্য খাচ্ছে, সেটার জন্য পুষ্টির জন্য খাচ্ছে, তারপর শক্তির জন্য খাচ্ছে। এই যে শক্তিটা একটা দেহ থেকে আরেকটা দেহে যাচ্ছে, এখান থেকে আবার পরের দেহে যাচ্ছে, আবার এটার থেকে পরের দেহে যাচ্ছে, এটায় কি হয়? 10% হারে যায়। এটা হচ্ছে 10% হারে
কি হয়, তোমার শক্তি প্রবাহ হয়, শক্তি প্রবাহ হয় 10% হারে, ঠিক আছে, একটা দেহ থেকে একটা খাদক থেকে অন্য খাদকে। এবং শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়, একমুখী হয়ে থাকে, এটা কিন্তু মাথায় রাখবে। এই দুটো পয়েন্ট, এক হচ্ছে 10% হারে যায় এবং একমুখী হয়। এই যে 10% হারে যাচ্ছে এটাকে কি বলা হয়, 10% সূত্র বলা হয়। এটা কি বলা হয়ে থাকে, 10% সূত্র, এটাকে বলা হয় 10% সূত্র বলা হয়, যেটা অধ্যাপক লিন্ডম্যান এটাকে আবিষ্কার করেন সম্ভবত 1942। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? ও সরি, এটা তো রেকর্ড চলছে। তাহলে এখানে শক্তি প্রবাহ, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ, বুঝতে পারলে? বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কিভাবে হচ্ছে, যদি পরীক্ষায় কোশ্চিন দেয় যে বাস্তুতন্ত্রের শক্তির যে প্রবাহ সেটা কোথা থেকে শুরু হয়, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে উদ্ভিদ থেকে নাকি সূর্য থেকে নাকি পতঙ্গ থেকে, কি হবে বলো, বলতে পারবে? বলতে পারবে কোথা থেকে হয়? তোমরা বলে দেবো উদ্ভিদ থেকে। না, উদ্ভিদ কিন্তু সে খাদ্য পাচ্ছে কোথা থেকে, সূর্যের আলো থেকে। তাহলে সূর্য থেকে কিন্তু, সূর্য সকল শক্তির উৎস, এটাও মাথায় রাখবে, সকল শক্তির উৎস, ঠিক আছে। সূর্য থেকে উৎপাদক নিচ্ছে, উৎপাদক থেকে বাকি দেহে ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? কত হারে? 10% হারে। মানে ধরো একটা উৎপাদক যদি খায়, ধরো 100% খেলো, একটা ফড়িং একটা উৎপাদক খেলো, সে কি পেলো, ধরো 100% শক্তি পেলো। এবার এইখান থেকে এই ধরো ফড়িংটাকে ব্যাঙ খেয়ে নিল, তাহলে সে কত পাবে, সে 10% পাবে। আবার ধরো ব্যাঙটাকে সাপ খেলো, তাহলে সে কত পাবে, 1 পাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু শক্তি প্রবাহ হয়, এবং শক্তি কিন্তু রিভার্স হয় না, একমুখী হয়। মাথায় রাখবে, শক্তি কি হয়, শক্তি আবিষ্কার বা ধ্বংস করা যায় না, মাথায় রাখবে এগুলো, ঠিক আছে। শক্তির এগুলো নিয়ম, আবিষ্কার বা ধ্বংস হয় না, তবে একটা স্তর থেকে অন্য স্তরে যাওয়ার সময় কিছুটা শক্তি অপচয় হয়। ক্লিয়ার? আশা করি মাথায় ঢুকেছে তোমাদের। তাহলে এখান থেকে স্যার পরীক্ষায় প্রশ্ন দিতে পারে কিরকম, বলতে পারে, বলো দেখি খাদ্য শৃঙ্খলে বা বাস্তুতন্ত্রে প্রথম খাদককে, প্রথম খাদক বলেছে, খাদক, তাহলে উদ্ভিদ উৎপাদক কি খাদক? না, উৎপাদক হচ্ছে স্বভোজী, তাহলে সেক্ষেত্রে প্রথম খাদক হয় প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদক। ফড়িং এটা এক্সাম্পল, প্রথম শ্রেণীর খাদক ফড়িং। তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, তাহলে প্রথম শ্রেণীর খাদক হচ্ছে কি, প্রথম খাদক থাকে, ঠিক আছে। সর্বশক্তি উৎসকে সূর্য, তোমার শক্তি কিভাবে প্রবাহিত হয়, 10% হারে। এটা কি বলা হয়, 10% সূত্র, যেটা আবিষ্কার করেন কে, 1942 সালে লিন্ডম্যান। এবং শক্তি কি হয়, সবসময় একমুখী হয়, রিভার্স হয় না। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? ক্লিয়ার কি না? ওকে, এবার দেখো আরেকটা পয়েন্ট আমাদের এখানে পড়তে হবে। কি পয়েন্ট পড়বো আমরা, সরি, এখানে আমরা 9 নম্বরে দেখবো পিরামিড। তোমরা এনভায়রনমেন্টে পিরামিডের কথা শুনেছো, ঠিক আছে, একদম বেসিক। পিরামিড বলতে এগুলো অনেক ডিপে যাওয়া যায়, কিন্তু আমি অতটা ডিপে যাচ্ছি না, দরকারও নেই তোমাদের, একটাই দুটো কোশ্চিন আসবে। তোমরা যদি এইটুকু ক্লাস না করো তাহলে কিছু করার নেই। কারণ হচ্ছে দেখো 20টা 25টা ক্লাস যদি আমি একটা ক্লাসে কমপ্লিট করি, এইটুকু যদি না করতে চাও তাহলে আর করতে হবে না, ওই যে ব্যাপারটা ওইরকম হয়ে যাবে যে ঠিক আছে শর্ট ড্রেস পরছো, ওয়েস্টার্ন কালচার চিন্তা ভাবনা ঠিক আছে, মানে এতটাও শর্ট পরো না যে সবাই দেখে ন্যাংটো বলবে, এই হচ্ছে ব্যাপার। মানে আমরা শর্ট কোশ্চিন পড়ছি, এমসিকিউ পড়ছি, ঠিক আছে, ইউটিউবের জগৎ এখন, কিন্তু এতগুলো শর্ট পড়ো না বা এত শর্ট কোশ্চিন করো না যে সবাই মূর্খ বলে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। পিরামিড যদি বলি, পিরামিডের মধ্যে অনেকগুলো ভাগ হয়, যেমন ধরো সংখ্যা পিরামিড, ঠিক আছে, সংখ্যা পিরামিড, যেমন ধরো তোমার শক্তি পিরামিড, এই দুটো ইম্পর্টেন্ট, একটু আলোচনা করছি। পিরামিড, ঠিক আছে, শক্তি পিরামিড, এছাড়াও জীবভর পিরামিড, জীবভর বললাম তো। পিরামিডের মধ্যে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে সংখ্যা পিরামিড হয়, ঠিক আছে, জীবভর পিরামিড, শক্তি পিরামিড, এগুলো হয়ে থাকে। তাহলে এটাও পয়েন্ট করি, পিরামিড মধ্যে
প্রথম হচ্ছে কি পিরামিডটা কি, যেটাকে শৃঙ্খল আকারে পিরামিডের আকারে যদি আমি সাজাই তাহলে আমি কি পাবো এরকম ভাবে, ঠিক আছে। ওকে, তো সেক্ষেত্রে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ধরো জীবভর পিরামিড। বলো দেখি জীবভর পিরামিড মানে কি, পরীক্ষায় কোশ্চিন কিরকম দেবে সেটা আমি বলে দিচ্ছি। জীবভর পিরামিডের সর্বোচ্চ স্তরে কে থাকে, বা জীবভর পিরামিডের সর্বনিম্ন স্তরে কে থাকে, এরকম প্রশ্ন দেয়। তাহলে জীব সরি যদি আমি প্রথম হচ্ছে জীবভর পিরামিড কেন বলছি, সংখ্যা পিরামিড। সংখ্যা পিরামিডটা আগে বলি। সংখ্যা পিরামিড, ঠিক আছে, মাথায় রাখবে চার্লস এলটন, চার্লস এলটন 1927 সালে, 1927 সালে তোমার সংখ্যা পিরামিডের ধারণা দেন, সংখ্যা পিরামিডের ধারণা দেন, ঠিক আছে, ধারণা দেন দেন এবং এখানে এখানে বাস্তুতন্ত্রে জীবের সংখ্যাকে ক্রম অনুসারে সাজানো হয়, সংখ্যাকে ক্রম অনুসারে ত্রিভুজ আকারে সাজানো হয়। একদম ক্লিয়ার হয়ে গেল, ত্রিভুজ আকারে সাজানো হয়। তাহলে আমি যদি ত্রিভুজ দেখি, ধরো এটা ত্রিভুজ, এক সেকেন্ড, এটা ধরো ত্রিভুজ হয়, তার মানে নিচেরটা দেখতে পাচ্ছ বড়, তাহলে নিচে সবার নিচে কে থাকবে, তাহলে সবার নিচে থাকবে উৎপাদক, তাই না। তাহলে এখানে কি থাকছে উৎপাদক, কারণ উৎপাদকের সংখ্যা সব থেকে বেশি। তারপর কি হবে প্রথম শ্রেণী খাদক, প্রথম শ্রেণী খাদকের সংখ্যা দেখবে একটু বেশি, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, তাই না, তারপর তৃতীয় শ্রেণীর খাদক। তো পরীক্ষা আসতে পারে যে সংখ্যা পিরামিডে টপে পিকে কে থাকে, তাহলে অ্যান্সার হবে কি তৃতীয় শ্রেণীর খাদক থাকে। বা সংখ্যা পিরামিডের একদম সর্বনিম্ন স্তরে কে থাকে, তোমার উৎপাদক থাকে। যেগুলো বলছি এইভাবেই প্রশ্ন দেবে, সংখ্যা পিরামিডে নিম্ন স্তরে কে থাকে বা উচ্চ স্তরে কে থাকে। আচ্ছা একদিনে হবে না, টোটাল 4টে ক্লাস লাগবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, কালকে আমরা পিরামিডের আরো 3টে যে ভাগ আছে, জীবভর পিরামিড আর হচ্ছে তোমার শক্তি পিরামিড, সেগুলো আলোচনা করবো। কি জিনিস, কি বিষয়, কি বৃত্তান্ত, কারণ এরপরে আরো আন্দোলন ফান্দোলন আরো অনেক কিছু আছে, ঠিক আছে, এটা কমপ্লিট হবে না। আশা করি ভালো লাগছে তোমাদের, ভালো লাগবে এইটুকু গ্যারান্টি। শুধু ক্লাসগুলো করে যেও, নাহলে কিন্তু আফসোস করবে। আমি এই অগ্নি সিরিজ থেকে 20তে 20টা কোশ্চিন দেখাবই, তুমি পরীক্ষা দিয়ে আসো, সেই দিনই মিলিয়ে মিলিয়ে দেখাবো যে না এই এই ক্লাস এই মিনিট আমি এটা লিখিয়েছি বা এটা এমসিকিউ প্র্যাকটিস করিয়েছি, তোমরা সেটা করোনি, ঠিক আছে। যাই হোক কেমন লাগছে জানিও, থ্যাংক ইউ। আবার কালকে 7টার সময় দেখা হচ্ছে। এখন 1-2 দিন একটু রেকর্ড চলবে, টেকনিক্যাল ইস্যুটা সলভ হয়ে গেলে আমরা আবার লাইভ করবো। ভালো থাকো সবাই।